বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তার প্রশংসা করি এবং তাকে মহিমান্বিত করি, যেমন প্রশংসা ও মহিমা তার প্রাপ্য। এবং আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও আশীর্বাদের জন্য প্রার্থনা করি, যার মধ্যে সর্বশেষ রাসূল বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অন্তর্ভুক্ত। আমরা ত্রিনিদাদের সুন্দর ক্যারিবিয়ান দ্বীপের আমার বসার ঘর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এমন কিছু মানুষের কাছ থেকে ইমেল পাচ্ছি যারা আমাকে জিজ্ঞাসা করছেন, দয়া করে আপনি কি কিছু মতামত দিতে পারেন? আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে দ্রুত ঘটে যাওয়া ঘটনাগুলি নিয়ে, এবং আপনি কি অনুগ্রহ করে কিছু দিক নির্দেশনা, কিছু ব্যাখ্যা দিতে পারেন যাতে আমরা ইসলামিক এসকাটোলজির দৃষ্টিকোণ থেকে একটি ভালো ধারণা পেতে পারি, অবশ্যই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যা ঘটছে সে সম্পর্কে। এবং আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, যদি আপনাকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন হয়, যে আজকের রাশিয়া গতকালের রাশিয়ার মতো নয়। হ্যাঁ, একসময় সোভিয়েত ইউনিয়ন ছিল, যা একটি পরাশক্তি ছিল, কিন্তু সেই পরাশক্তি মাঝে মাঝে পশ্চিমাদের সাথে মিলে কাজ করত। যেমন আপনারা দেখতে পারেন 1973 সালে যুদ্ধে কি ঘটেছিল, যখন জায়নিস্টরা যুদ্ধের উভয় দিকেই ছিল, এবং সে কারণেই যুদ্ধটি অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। এবং এর ফলশ্রুতিতে আনোয়ার সাদাত ইসরায়েলের সাথে এই মহিমান্বিত শান্তি স্থাপনের একটি সুযোগ পেয়েছিলেন। সুতরাং এটি ছিল সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে একটি চতুর পদক্ষেপের অংশ। এবং তারপর আপনি সোভিয়েত ইউনিয়নকে আবার পশ্চিমাদের সাথে মিলে কাজ করতে দেখবেন, যখন এটা কত সাল ছিল, 52, নিকিতা ক্রিশ্চেভ ক্রিমিয়া, যা রাশিয়ার অংশ, তা ইউক্রেনের হাতে তুলে দিয়েছিলেন রাতের অন্ধকারে, ক্রিমিয়ার জনগণের মতামত না নিয়ে, রাশিয়ার জনগণের অনুমতি না নিয়ে। নিকিতা ক্রিশ্চেভ এটাই করেছিলেন। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন সোভিয়েত ইউনিয়ন পশ্চিমা বিশ্বের সাথে একটি খেলা খেলছিল এবং আমাদের চোখে ধুলো দিচ্ছিল। কিন্তু হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন একটি পরাশক্তি ছিল, কিন্তু এই সোভিয়েত পরবর্তী রাশিয়া, এই রাশিয়া যা সোভিয়েত ইউনিয়নের পতনের সময় ভেঙে পড়ছিল, 20-22 বছরের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করার ক্ষমতা দেখিয়েছেন। এবং এই রাশিয়া এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে এটি এতটাই শক্তিশালী যে দেখুন কি ঘটেছে। পশ্চিমা বিশ্ব গত 300 বছর বা তারও বেশি সময় ধরে মানবজাতির উপর শাসন করে আসছে, এবং বিশ্বের সর্বত্র ইচ্ছামতো গভর্নমেন্ট পরিবর্তন করছে, বিশেষ করে দক্ষিণ এবং মধ্য আমেরিকায়। তারা মনরো ডক্ট্রিন ব্যবহার করে, এটা আমাদের বাড়ির উঠোন, কেউ আমাদের বাড়ির উঠোনে আসতে পারবে না। আর এভাবেই তারা গত 200 বছর ধরে মধ্য এবং দক্ষিণ আমেরিকায় ইচ্ছামতো গভর্নমেন্ট পরিবর্তন করে আসছে। কেন তারা ভেনেজুয়েলার গভর্নমেন্ট পরিবর্তন করতে পারেনি? কারণ এটি একটি নির্বাচিত গভর্নমেন্ট। কেন? উত্তর হলো, তারা যা করার করতে পারত সবই করেছে, এখন আর কিছু করার নেই। কিন্তু তারা ভেনেজুয়েলার গভর্নমেন্ট, বৈধ ভেনেজুয়েলার গভর্নমেন্ট পরিবর্তন করতে পারেনি। কেন? কারণ তারা আক্রমণ করতে পারে না, সেখানে কোনো সামরিক বিকল্প নেই। কেন কোনো সামরিক বিকল্প নেই যখন এটি আপনার বাড়ির উঠোনে? উত্তর হলো, যদি তারা সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ভেনেজুয়েলার গভর্নমেন্ট পরিবর্তন করতে চায়, তাহলে তাদেরকে রাশিয়ার মুখোমুখি হতে হবে। এবং তারা রাশিয়ার মুখোমুখি হতে চায় না, কারণ রাশিয়া লিবিয়া নয়। রাশিয়া তাদের জন্য অনেক বেশি শক্তিশালী, এজন্যই তারা ভেনেজুয়েলা আক্রমণ করতে পারেনি। এবং দ্বিতীয়ত, আমরা উল্লেখ করেছি যে রাশিয়া একটি অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ নিয়েছিল যখন রাশিয়া সিরিয়াকে বাঁচাতে হস্তক্ষেপ করেছিল। এটি পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারত, কিন্তু অবর্ণনীয় সাহস এবং সততার সাথে, এবং রাশিয়ান ফেডারেশনের সমগ্র জনগণ তাদের সরকারকে সমর্থন করায় রাশিয়া সিরিয়ায় হস্তক্ষেপ করেছিল এবং ভুয়া জিহাদ, আইএসআইএস জিহাদকে ধ্বংস করে দিয়েছিল, যা সিআইএর দ্বারা তৈরি, অর্থায়ন এবং নির্মিত ছিল, এবং সিআইএর পোশাক ও কুকুরদের দ্বারা। সৌদি আরব, কাতার এবং অবশ্যই আর কে, তুরস্ক গলা পর্যন্ত ডুবেছিল সিরিয়ার সরকার উৎখাতের চেষ্টায়, এবং রাশিয়া সফল হয়েছে। পশ্চিমা বিশ্ব এর আগে কখনো এমনটা দেখেনি যে এমন একটি শক্তিশালী শক্তি যা পশ্চিমকে পরাজিত করতে পারে, এবং রাশিয়া সেটা সিরিয়ায় করেছে। কিন্তু যেটা সবচেয়ে বেশি আঘাত করেছে, যেটা পশ্চিমের জন্য সবচেয়ে বেশি আঘাতের কারণ হয়েছিল, তা হলো যখন তারা আধুনিক পশ্চিমা সভ্যতার পুরো ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের সম্মুখীন হয়েছিল, এবং সেটা ছিল 2014 সালে যখন তারা ক্রিমিয়া হারিয়েছে। রাশিয়া ক্রিমিয়া দখল করেছে, বা বলা ভালো ক্রিমিয়া ফিরিয়ে নিয়েছে, কারণ ক্রিমিয়া রাশিয়ারই অংশ ছিল। রাশিয়া 2 সপ্তাহে কোনো গুলি ছাড়াই ক্রিমিয়া ফিরিয়ে নিয়েছে, এবং এর জন্য তারা নিজেদেরকে কখনো ক্ষমা করতে পারেনি। রাশিয়া এখন পশ্চিমের এই বিক্ত তীব্র ঘৃণা এবং ঈর্ষার সম্মুখীন হচ্ছে, কারণ রাশিয়ার এখন যে শক্তি আছে, এবং রাশিয়া তাদের সামনে নতজানু হয়ে আত্মসমর্পণ করতে প্রস্তুত নয়। পশ্চিমা বিশ্ব আফগানিস্তান আরেকটি পরাজয়ের সম্মুখীন হয়েছে, এবং এটি একটি অপমানজনক পরাজয় ছিল। তারা প্রায় 20 বছর ধরে যা করেছে তার জন্য কেবল তারা নিজেদেরকেই দোষারোপ করতে পারে। তারা আফগানিস্তানে কত মানুষকে হত্যা করেছে, এবং তবুও তারা পরাজিত হয়েছে।
আফগানিস্তান পরাশক্তিদের কবরস্থান হিসেবে পরিচিত এবং এখন যা ঘটছে তা হলো একটা গ্রহওয়ান ইউক্রেনের সরকার পরিবর্তনের সাথে, যা শুরু হয়েছিল 2014 সালে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার জন্য। যদি ইউক্রেন কখনো ন্যাটোর সদস্য রাষ্ট্রে হয়ে যায় তাহলে রাশিয়া ঠিক তার সীমান্তে ন্যাটোকে পাবে এবং ন্যাটোর পারমাণবিক অস্ত্রবাহী মিসাইলগুলো কয়েক মিনিটের মধ্যে মস্কোতে আঘাত করতে পারবে। এটি এমন একটি নিরাপত্তা বিকল্প নয় যা রাশিয়া গ্রহণ করতে প্রস্তুত, মোটেও না। এবং তাই রাশিয়া তাদের পজিশন স্পষ্ট করে দিয়েছে, এটাই আমাদের লাল লেখা, আপনারা আমাদের লাল লেখা মেনে নেন বা না নেন সেটা আপনাদের পছন্দ। এটাই আমাদের লাল লেখা যে আমরা কোনো প্রতিবেশী রাষ্ট্রকে আমাদের নিরাপত্তার জন্য এত বড় এবং বিপজ্জনক হুমকি সৃষ্টি করতে দেব না। সো আমরা আমাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে যাচ্ছি। এটা রাশিয়ার ডিসিশন এবং রাশিয়ার তার নিরাপত্তা নিশ্চিত করার পুরো অধিকার আছে। যখন সোভিয়েত ইউনিয়ন কিউবাতে পারমাণবিক অস্ত্রবাহী মিসাইল স্থাপন করতে চায়, কেনেডি অ্যাডমিনিস্ট্রেশন সিদ্ধান্ত নিয়েছিল যে এটি ইউনাইটেড স্টেটসের জন্য একটি অত্যন্ত বড় নিরাপত্তা হুমকি এবং তাই তারা কিউবার চারপাশে একটি কোয়ারেন্টাইন বা অবরোধ স্থাপন করেছিল যে তারা কোনো সোভিয়েত শিপকে তল্লাশি ছাড়া কিউবাতে প্রবেশ করতে দেবে না, যাতে কোনো পারমাণবিক অস্ত্রবাহী মিসাইল কিউবাতে পাঠানো না যায়। এবং সেটা ছিল 1962 সাল এবং বিশ্ব দেখছিল আমরা পারমাণবিক যুদ্ধের প্রান্তে ছিলাম। কিউবার কি অধিকার আছে? কিউবার কি তার যা ইচ্ছা তাই করার অধিকার আছে? না, কিউবার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করার অধিকার ছিল না, আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে এবং আমেরিকান নৌবাহিনী কিউবাকে ঘিরে ফেলে। যখন সোভিয়েত জাহাজগুলো ক্ষেপণাস্ত্র নিয়ে প্রায় কিউবার কাছে পৌঁছে গিয়েছিল এবং একটি সংঘর্ষ আসন্ন ছিল, তখন সোভিয়েত জাহাজগুলো ফিরে যায়। এভাবেই পারমাণবিক যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছিল। আজ যারা ইউক্রেনের জন্য যুদ্ধের দামামা বাজাচ্ছে, বিশেষ করে তুরস্কের সেই সব লোকদের আমরা মনে করিয়ে দিতে চাই, ঠিক যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করেছিল এবং কিউবাকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র রাখতে দেয়নি, একইভাবে রাশিয়াও তার নিজের নিরাপত্তা রক্ষার অধিকার আছে বলে স্বীকৃতি দিতে হবে। এটি একটি পরাশক্তি এবং আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। যারা বলে যে ইউক্রেন যা খুশি তাই করার অধিকার রাখে, তাদের জন্য এটাই হল নৈতিক ও রাজনৈতিক যুক্তি। ঠিক আছে, তাহলে রেড লাইন পার করে দেখুন কি হয়। রাশিয়া পিছু হটবে না। এটি আমার প্রথম বক্তব্য। যদি ন্যাটোতে থাকা এই মহাবোকারা এই মূর্খতার পথে চলতে থাকে, তবে তারা মানবজাতিকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দেবে এবং এর জন্য তারাই দায়ী থাকবে। আমার দ্বিতীয় বক্তব্য হল, রাশিয়া তার কৌশলগত পরিবেশ এমনভাবে পরিবর্তন করার চেষ্টা করছে যাতে তার নিরাপত্তার প্রতি গুরুতর হুমকি হ্রাস পায়, আর এ কারণেই রাশিয়া ইউক্রেন সীমান্তে 1 লক্ষেরও বেশি সৈন্য এবং যুদ্ধের জন্য প্রয়োজনীয় সমস্ত সামরিক সরঞ্জাম জড়ো করেছে। রাশিয়া কি ইউক্রেন আক্রমণ করবে? না, আমি মনে করি না রাশিয়া এতটা বোকা। অবশ্যই যদি না কেউ যুদ্ধ চায় এবং উস্কানি দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। সবসময় এমন কিছু পক্ষ থাকে যারা যুদ্ধ চায়, কিন্তু এই সৈন্য সমাবেশ মূলত একটি শক্তি প্রদর্শন, যার উদ্দেশ্য হল একটি সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে একটি মনস্তাত্ত্বিক বার্তা দেওয়া। এবং অবশেষে এই বার্তা ইউক্রেনের জনগণের হৃদয়ে পৌঁছাবে। রাশিয়ার প্রতিবেশী হয়ে তার প্রতি শত্রুতামূলক অবস্থান নেওয়া এবং তার নিরাপত্তার জন্য গুরুতর বিপদ তৈরি করা সম্ভব নয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হল, এমন লোকও আছে যাদের চোখ কান থেকেও নেই, হৃদয় থেকেও তারা বোঝে না, তারা পশুর মতো। কেন তুরস্ক এখনো ন্যাটোতে আছে? কেন? তারা জানে না, উত্তর দিতে চায় না, বরং বিরিয়ানি খেয়ে ঘুমাতে পছন্দ করে। কোরআনের আদেশ অমান্য করে তুরস্ক ন্যাটোতে আছে, আবার রাশিয়ার সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কও তৈরি করছে। একই সাথে ইউক্রেনকে অস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে উস্কানিমূলক আচরণ করছে। এই বেপরোয়া লোকটিকে শিক্ষা দেওয়ার মতো কেউ নেই। যদি রাশিয়ার সাথে যুদ্ধ শুরু হয়, মনে রাখবেন প্রথম ক্ষেপণাস্ত্রগুলো তুরস্ক থেকেই ছোড়া হবে, আর যখন তা ঘটবে তুরস্ক রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে এবং তুর্কি সশস্ত্র বাহিনী ধ্বংস হয়ে যাবে। আর তখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণ হবে যে একটি মুসলিম সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপল জয় করবে, এবং যখন আমরা কনস্ট্যান্টিনোপল জয় করব, ইনশাআল্লাহ আমরা হাইগিয়া সোফিয়াটি তাদের কাছে ফিরিয়ে দিব, যাদের এটি আইনতভাবে প্রাপ্য। এটি হবে সেই অনুঘটক যা নবী মুহাম্মদের উম্মাহ এবং নবী ঈসা আলাইহিস সালামের উম্মার মধ্যে জোটকে দৃঢ় করবে। এই জোট রাশিয়া চীন জোটকে পরিপূরক করে জায়নবাদী বিশ্বব্যবস্থা এবং জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে চাওয়া দাজ্জালের বিরুদ্ধে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। এটি আমার প্রাথমিক বিশ্লেষণ। আরও ভালো বিশ্লেষণের জন্য আপনারা আমার বন্ধু দ্য সাকারের ওয়েবসাইটে যেতে পারেন। আমি ইসলামিক পরকাল বিদ্যার দৃষ্টিকোণ থেকে এই বিশ্লেষণটি দিচ্ছি। আমি রাশিয়ার নেতৃত্বকে কৌশলগত শূন্য অনুসরণ করতে দেখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।